এবার নির্বাচন কমিশন আনতে চলেছেন ভোট প্রক্রিয়ায় বড়সড় বদল। যে বিষয় কি বদল আনতে চলেছে সেটা আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন, কারণ যেটা জানার পর সবথেকে বেশি যদি কোনো দলের চাপ বাড়ে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তারা এতদিন পর্যন্ত ইলেকশনের সময় ভেবেই এসেছিল যে বুথে অশান্তি করা অথবা বুথে নিজেদের দাপট তৈরি করেই নাকি ভোট নেওয়া যায়। এই কারণে নির্বাচন কমিশন এবার চরম সক্রিয় হয়েছেন, বলছেন এইভাবে দাপট দেখিয়ে ভোট করানো যাবে না। শুধু তাই নয়, বিজেপির দিক থেকে জানা যাচ্ছে যে বিহারের মডেলকে অ্যাপ্লাই করার জন্য বিহারে যেভাবে ভোট হয়েছে তার সিসিটিভি ফুটেজ আনানো হচ্ছে, প্র্যাকটিস করানো হবে প্রত্যেকটা বুথ লেভেল এজেন্টদেরকে যে কিভাবে ভোট গ্রহণ করতে হয় এবং কিভাবে ভোট চুরি থেকে বুথকে সুরক্ষিত রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের ভাষা আপনারা বলতেই পারেন যে ইলেকশন কমিশন আর বিজেপির গঠবন্ধনে হয়তো এমন কিছু প্ল্যানিং বেঙ্গল ইলেকশনকে নিয়ে চলছে। শুধু তাই নয়, আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাংলাতেও কিন্তু সাইলেন্ট মুডে কাজ করছে আরএসএস, যেটা রেজাল্ট অলরেডি আপনারা বিহারে দেখতে পেয়েছেন। আরএসএস এর সাইলেন্ট মুডের কাজ করার ফল কি কি হয়েছে, যার ডিটেলস অ্যানালিসিস আজকে আমি জানাবো যে বিহারে আরএসএস গ্রাউন্ডে তাদের এবিভিপির 5000 ছাত্রকে এবং ডিরেক্টলি স্বয়ংসেবকের এক একটি জেলাতে 100 জন করে স্বয়ংসেবককে মাঠে নামিয়ে তারা কি ফল পেয়েছে এবং কিভাবে পুরো স্ট্র্যাটেজি সেট করেছে তার ডিটেলসে আজকের ভিডিওতে জানাবো। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি। আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে পশ্চিমবঙ্গের দিকে অমিত শাহের এত বড় নজর রয়েছে, যত বড় নজর আমিও আপনাদেরকে বলতে পারবো না। কারণ 2024-এ এত বড় ঝটকা খেয়েছে বিজেপি এবং ঝটকাটি খাওয়ার পর তার মাইন্ডে এটাই এসেছে যে এমন কি রয়েছে বেঙ্গলে, এমন কি প্রবলেম হচ্ছে বেঙ্গলে যে সেখানে ঢোকাই যাচ্ছে না, কি মানে সমস্যাটা কোথায়। এবং তারপর একের পর এক খোঁজ থেকে আপনারা দেখতে পেলেন যে এসআইআর পর্যন্ত এগিয়েছে কেন্দ্রের দিক থেকে। হ্যাঁ, অতি অবশ্যই এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার বা এই যে অবৈধ ভোটার যাদেরকে নিয়ে চর্চা হতো সেটা কি আসলে রয়েছে? তো এখন ভুরি ভুরি এক্সাম্পল রয়েছে যে ডেফিনেটলি তারা আসলে রয়েছে। এসআইআর এর মাধ্যমে ভুয়ো, মৃত এবং অবৈধ ভোটারদেরকে তো ছাঁটাই করা হলো। তাছাড়া যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে আমাদের বাংলায় থেকে বিশৃঙ্খলা তৈরি করতো তাদেরও মোটামুটি লাগেজপত্র গুছিয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থাও কিন্তু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর এইবার যে ব্যবস্থা করতে নেমেছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে প্রত্যেকটি বুথকে সুরক্ষিত করতে হবে। ভোটার ভোট দিতে যাবে, পেছনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ভোটার ভোট দিতে যাবে, তৃণমূল কংগ্রেসের ডেমি এজেন্টরা চোখ দেখাবে। ভোটার ভোট দিতে যাবে আর তৃণমূল কংগ্রেস সবুজ রঙের লাইট মেরে ইশারা দেবে। এই সমস্ত করলে তো বুথ সুরক্ষিত হচ্ছে না। আর যদি বুথ সুরক্ষিত না হয় তাহলে ভোট কখনো সঠিকভাবে পড়বে না। সেই কারণে নির্বাচন কমিশন এবার আনতে চলেছে নিয়মে বড়সড় বদল। যে বদলে আপনারা দেখতে পারবেন এইবার যে তৃণমূল কংগ্রেস কে বুথ লেভেলে ভোতা করতে হবে। ভোতা করার জন্য ভোট প্রক্রিয়া সংক্রান্ত বদলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এইবার ভোটার কক্ষের ভেতরে পোলিং এজেন্ট বসবে না। এবার ভোটার কক্ষের ভেতরে পোলিং এজেন্ট বসবে না, তাদেরকে বসতে হবে বেঞ্চ নিয়ে ভোট কক্ষের বাইরে। ভোটের কক্ষে অর্থাৎ দরজায় দাঁড়িয়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ভোট কক্ষের ভেতরে থাকবেন প্রিজাইডিং অফিসার সহ প্রথম এবং দ্বিতীয় পোলিং অফিসার, যাদের সাথে কেন্দ্রীয় বাহিনী এবং প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে এক্সট্রা পাওয়ার, যেটাকে বলা হচ্ছে ম্যাজিস্টেরিয়াল পাওয়ার। অর্থাৎ এই পাওয়ারটা কি? এটা হচ্ছে এক্সট্রা পাওয়ার দেওয়া। যদি কোনো রকম ছোটখাটো ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে, যদি কেউ কোনো রকম বাঁদরামি করার চেষ্টা করে, কেউ কোনো প্রিজাইডিং অফিসারকে থ্রেট করার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের হাতে এতটাই পাওয়ার দেওয়া হবে যে কেন্দ্রীয় বাহিনীকে কারোর পারমিশন নিতে হবে না, সরাসরি সেই বিশৃঙ্খলা তৈরি করা পার্সনকে অ্যারেস্ট করতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়ার দেওয়া, যার মাধ্যমে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যাতে সুস্থভাবে ভোট হয় সেটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছেন। কারণ আমাদের পশ্চিমবঙ্গে সঠিকভাবে গণতন্ত্র রক্ষা হয় না, সেটা মোটামুটি গোটা ভারতের লোক জেনে গেছেন। এবার আমি আপনাদেরকে জানাবো যে আরএসএস কিভাবে গ্রাউন্ডে কাজ করছে, কিন্তু তার আগে বলবো যে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর করার জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে।
মার্কেটউলফ এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে প্ল্যাটফর্ম চার্জ লাগে মাত্র 99 টাকা লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, এবার ফলো ট্রেন্ডে ক্লিক করলাম, যেখানে আপনারা প্রফিটেবল ট্রেড দেখতে পারবেন যা বাজারে চলছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রির সবথেকে লোয়েস্ট ব্রোকারেজ। দেখুন আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর এত কম সময়ের মধ্যে 1306 টাকা প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিজে ট্রেড করতে পারবেন, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মার্কেটউলফ ফ্রি রিকমেন্ডেশন দেয়, যেখানে 14 তারিখ পর্যন্ত আমার প্রফিট দেখুন 12,240 টাকা, জুন মাসে 70,468 টাকা, জুলাই মাসে 59,696 টাকা, অক্টোবর মাসে 58,207 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে প্রফিটের উপর কোনো রকম কমিশন লাগে না। সুতরাং দেরি না করে আপনারাও ডাউনলোড করুন মার্কেটউলফ, যার লিংক আমি ডেসক্রিপশনের কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। ইতিমধ্যে 2 মিলিয়ন প্লাস ডাউনলোড অলরেডি হয়ে গেছে। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। আরএসএস অলরেডি পশ্চিমবঙ্গের গ্রাউন্ডে নাকি নেমে পড়েছে, এবং সব থেকে বেশি যদি শাখা কোনো রাজ্যে বিস্তার করে থাকে আরএসএস, তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। গ্রাউন্ডে নেমে শুধু নয়, এমনকি বাড়ি ভাড়া নিয়ে তারা অলরেডি গ্রাউন্ড ওয়ার্ক স্টার্ট করে দিয়েছে। এবং কিভাবে তাদের সাইলেন্টলি কাজ হয় সেটা জানতে গেলে বিহারের দিকে আপনাদেরকে এখন নজর দিতে হবে। বিহারে পর্দার আড়ালে আরএসএস এমন কাজ করেছে যার জন্য বিহারের সীমান্তবর্তী এরিয়ায় এনডিএর রেজাল্ট চমকে দেওয়ার মতো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যে সীমাঞ্চল এরিয়াতে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি, সেখানে এনডিএর এই প্রদর্শন হওয়া এবং এই এত ভয়ঙ্কর রেজাল্ট হওয়া কোথাও না কোথাও আরএসএস এর কাজের দিকে ইন্ডিকেট করছে। আরএসএস কখনো নিজের কাজ সম্পর্কে ওপেন ভাবে বলে না, কিন্তু গ্রাউন্ডে যেভাবে কাজ করে সেটার রেজাল্ট বিজেপি এবং এনডিএ কে ফায়দা পাওয়াতে যথেষ্ট সাহায্য করে। যেখানে দুটি বিষয়কে সামনে রেখে আরএসএস গ্রাউন্ডে কাজ করেছে, তার মধ্যে প্রথম হচ্ছে সুশাসন এবং দ্বিতীয় হচ্ছে উন্নয়ন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দশকের পর দশক ধরে সীমাঞ্চল এরিয়াতে যেভাবে নেটওয়ার্ক বিস্তার করেছে আরএসএস, তারই রেজাল্ট আপনারা বিহারের ইলেকশনে দেখতে পেয়েছেন। প্রথম তো অবশ্যই বলবো, আরারিয়া থেকে শুরু করে কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহারের মতো জেলাগুলিতে আরএসএস একদম মানে কঠিন থেকেও কঠিনতর রেজাল্ট করেছে, যেটা চমকে দিয়েছে প্রত্যেকটি মানুষকে। আর তার কারণ হচ্ছে যে এখানে সব থেকে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, তুলনামূলক অনেকটাই বেশি রয়েছে। তবুও নির্বাচনে যেভাবে মুসলিম প্রধান এরিয়াতে এনডিএ নিজের রেজাল্ট দেখিয়েছে, তার মাধ্যমে অনেকেই আজ করতে পারছেন যে এটা আর কেউ না, এটা আরএসএস এর কাজের জন্যই এটা সম্ভব হয়েছে। তো আমরা এবার জানবো যে কিভাবে আরএসএস গ্রাউন্ডে কাজ করেছে। প্রথম তো হচ্ছে, বিহারের 38টি জেলার মধ্যে অন্তত 100 জন করে স্বয়ংসেবককে মাঠে নামানো হয়েছিল। পাশাপাশি এবিভিপির প্রায় 5000 জন ছাত্র স্বয়ংসেবক রয়েছে, যাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে গ্রাম এবং বুথ স্তরে কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট এমনও বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা এবিভিপির সাথে জড়িত ছিল, তারা নতুন এবং তরুণ ভোটারদেরকে টার্গেট করেছিল। নিজের কাজের পাশাপাশি প্রচারের মধ্যে উন্নয়ন এবং সুশাসনের বিষয়ে তারা নতুন ভোটার এবং তরুণ ভোটারদেরকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে। তাদের দায়িত্ব ছিল যে দরজায় দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা, যেখানে দ্বিধাগ্রস্ত ভোটারদেরকে চিহ্নিত করে দলকে জানানো, এবং কম ভোটার যে সমস্ত এরিয়ায় রয়েছে, যেখানকার কম ভোটারের জন্য যাদেরকে নেতারা পাত্তা দেয় না, সেই সমস্ত এলাকাতে ঢুকে মানুষজনকে তুলে বুথ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পর্যন্ত আরএসএস নিয়েছিল, যার মাধ্যমে সংখ্যালঘু ভোটারদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে আরএসএস। আর এটা প্রথমবার দেখা গেছে যে আরএসএস সংখ্যালঘুদের মধ্যে গিয়ে সুশাসন এবং পারফরমেন্স মডেল সহ উন্নয়নের কথা তাদের মধ্যে জাগিয়ে তুলেছে, এবং যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন যে মুসলিম বহুল এরিয়াতেও মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা বিজেপিকে ভোট দেওয়া পছন্দই করে না, তারা পর্যন্ত এবার বিজেপিকে ভোট দিয়েছে। মুসলিম প্রধান 32টি আসনের মধ্যে দেখা গেছে এনডিএ প্রায় 21টি আসনে এগিয়ে রয়েছে এবং জয়লাভ করেছে। হিন্দু ভোটারকে বিভক্ত আরএসএস হতে দেয়নি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তারা আরো বেশি থেকে বেশি যে বিষয় ফোকাস করেছে সেটা হচ্ছে দেশপ্রেম, অর্থাৎ দেশাত্মবোধক প্রচার, যা তরুণ প্রজন্ম এবং নিউ ভোটারদেরকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। মহিলা ভোটার সম্পর্কে বললাম না, কারণ আপনারা অলরেডি জানেন যে মহিলা ভোটারকে কিভাবে নীতিশ কুমার নিজেই ধরে রেখেছিলেন। আর সব থেকে বড় ম্যাজিক্যাল কাজ তো করেছে এখানে ছট পুজোর ডোনেশন দেওয়া পর্যন্ত। এবার আমি আপনাদেরকে একটু পার্সেন্টেজ বুঝিয়ে দেবো, যার মাধ্যমে বুঝতে পারবেন যে কিভাবে ভোট শেয়ার বেড়েছে। বিজেপির দিকে দেখা যাচ্ছে যে 2020 সালে ভোট শেয়ার যেখানে ছিল 42.56%,
সেটা এইবার বেড়ে হয়ে গেছে 48.44%। জনতা দল ইউনাইটেডের ভোট ছিল 2020-তে ভোট শেয়ার ছিল 32.83%, সেখান থেকে বেড়ে হয়ে গেছে 46.2%। রামবিলাস পাসওয়ানের যেটা এলজেপি, সেই দলের ভোট শেয়ার ছিল 2020-তে মাত্র 10.26%, সেটা পর্যন্ত বেড়ে হয়েছে 43.18%। আর আরএলএম যেটা জিতেন রাম মাঝির দল, যেটা 2020 সালে ছিল 4.41%, সেটা বেড়ে হয়েছে 41.09%। আর এই যে ভয়ঙ্কর ভোট বাড়ার পেছনের কারণই হচ্ছে আরএসএস এর কাজ করা, যারা শুধুমাত্র বিজেপির হয়ে প্রচার করেনি, তারা এই সমস্ত ছোট ছোট দলের কাজটাকেও মানুষের সামনে তুলে ধরেছে, প্রত্যেকটি ভোটারের সামনে তুলে ধরেছে, এবং শুধু একটাই কথায় ফোকাস করেছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দেওয়া যে উজালা যোজনা থেকে শুরু করে আবাস থেকে শুরু করে ডিরেক্ট বেনিফিট যেটা ট্রান্সফার করা হয়, সমস্ত প্রকল্প কিন্তু কোনো জাতিভেদ করে করা হয়নি। জাতিভেদ শুধুমাত্র বিরোধীরা করে থাকে, এখানে সরকার কিন্তু প্রত্যেকের জন্য প্রকল্প এনেছে, প্রত্যেককে সুবিধা দিয়েছে, এবং এই কথায় জনতারা বিশ্বাস করেছে, এবং তার রেজাল্ট আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে সিওহার, ঠাকুরগঞ্জ, কাদুয়া, এই সমস্ত এরিয়া যেগুলি আরজেডি এবং কংগ্রেসের দখলে ছিল, সেই সিটটাকেও ছিনিয়ে নিয়ে এটা এনডিএ এর দখলে চলে গেছে। এটা মারাত্মক জয়। শুধু তাই নয়, মোহাম্মদ জামা খান, যিনি হচ্ছেন চৈনপুর বিধানসভা থেকে তিনি দাঁড়িয়েছিলেন ক্যান্ডিডেট, তো ওনাকে দেখে বলা হচ্ছিল যে কোনো হিন্দু নাকি এনাকে ভোট দিতে পারেন না, কারণ তিনি মুসলিম সম্প্রদায়ের ক্যান্ডিডেট। অথচ সেখানে 70,876 ভোট পেয়ে জেডিইউর ক্যান্ডিডেট মোহাম্মদ জামা খান জিতেছেন, কারণ আরএসএস এর কাজ যেখানে বুঝিয়েছেন যে মোহাম্মদ জামা খান একজন মুসলিম সম্প্রদায়ের হয়েও যদি ওনার ইন্টেনশন উন্নয়ন করা এবং দেশের প্রতি প্রেম এবং যাকে বলা হয় পারফরমেন্স মডেলের দিকে থেকে থাকে, তাহলে অতি অবশ্যই ওনাকে ভোট দেওয়া দরকার। আর তারই রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন যে উনি কিন্তু চৈনপুর থেকে জয়ী লাভ করেছেন। এইভাবে আরএসএস যেভাবে সাইলেন্টলি কাজ করে থাকে, তারই ইম্প্যাক্ট কোথাও না কোথাও বেঙ্গলেও পড়বে, কারণ বাংলাতে জানা যাচ্ছে যে স্বয়ংসেবক অলরেডি ঢুকে গেছেন, যারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের থেকে যে সমস্ত এরিয়াতে দুর্বল রয়েছে বিজেপি, সেই সমস্ত এরিয়াতে ডোর টু ডোর ভিজিট করে ভারতীয় জনতা পার্টির যে কাজ সেটাকে তুলে ধরার চেষ্টা এবং প্রচারে তারা অলরেডি নেমে পড়েছে, যেখানে মহিলা, তরুণ এবং নিউ ভোটারদেরকে টার্গেট করা হবে, এবং স্বয়ংসেবকের দিক থেকে অলরেডি প্রচুর লোক মাঠে নেমে পড়েছে। এখন কতটা পশ্চিমবঙ্গে সেটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন, সেটা তো অতি অবশ্যই দেখার বিষয়। কিন্তু আমরা একবার জেনে নেব যে রাজ্য সরকার যদি চায় যে আইন শৃঙ্খলা এবং সুশাসনকে প্রতিষ্ঠা করবে, ইন্টেনশন যদি থেকে থাকে, তাহলে সেটা খুব সহজেই করা যায়। আপনারা জানেন যে সম্রাট চৌধুরী বিহারে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী হতেই একটাই কথা বলেছেন যে বিহারে যত ক্রিমিনালরা রয়েছেন তারা ভাই বিহারের মাটি ছেড়ে চলে যান, কারণ বিহার আর আপনাদের জন্য নয়। এবং এই কথা বলতেই আপনারা বলতে পারেন যে যোগী মডেল ফলো করে নিলেন সম্রাট চৌধুরী, কারণ শুক্রবার দিন রাত্রে হঠাৎ করে বেগুসরাইতে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার নাম হচ্ছে শিব দত্ত রায়, ওনাকে এনকাউন্টার করা হলো, আহত করে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ সে খুনি। তার বিরুদ্ধে প্রচুর ফৌজদারি মামলা রয়েছে, যেখানে রিসেন্ট কার রয়েছে একজন পঞ্চায়েত প্রধানের ছেলেকে হত্যা করেছিল এই শিব দত্ত রায়, যাকে রাতারাতি এনকাউন্টার করা হয়েছে, কারণ খবর ছিল এসটিএফ এবং বেগুসরাই জেলা প্রশাসনের কাছে যে এই ব্যক্তি অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে, এবং খবর পেয়ে স্পটে আসতে এই দুজন বাইক আরোহীর সাথে আরো বেশ কিছু লোকজন ছিল, যেখানে পুলিশ এবং এই গোষ্ঠীর মধ্যে একটা ঝাড়প হয়। ঝাড়পের মধ্যে পুলিশের গুলি খায় এই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল শিব দত্ত রায়, এবং তারপর এনাকে অ্যারেস্ট করা হয়। এর মাধ্যমে বুঝতে পারলেন যে সম্রাট চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী কন্ট্রোলে নিতেই, মানে স্বরাষ্ট্রমন্ত্রী হতেই, স্বরাষ্ট্র দপ্তর নিতেই তিনি বুঝিয়ে দিলেন যে মানুষের ভরসা যাতে আইন শৃঙ্খলাতে থাকে, এবং তারা যাতে কোনোভাবেই ক্রিমিনালদেরকে ভয় না পায়, সেজন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এত বড় স্টেপ নিয়েছেন। যেখানে উত্তরপ্রদেশে আপনারা জানেন যে যোগী অলরেডি বলে দিয়েছেন যে যারা ইলিগাল ভাবে উত্তরপ্রদেশে ঢুকে রয়েছে, মুখ লুকিয়ে চুপচাপ বসে রয়েছে, তাদেরকে মাটির তলা থেকেও খুঁজে বার করা হোক। পুলিশকে ফুল ছাড় দেওয়া হয়েছে, যেখান থেকেই হোক, এই ইলিগাল বাংলাদেশি হোক বা যেখান থেকেই আসা ব্যক্তি হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক, ডিটেন করা হোক, এবং তারপর কিভাবে তাদেরকে তাদের বাড়ি পাঠাতে হয় সেটা যোগী আদিত্যনাথ খুব ভালো করে জানে। অর্থাৎ যারা ইলিগাল ভাবে আছে, যারা অবৈধভাবে আছে, তারা যেন গলা উঠিয়ে এটা বলতে না পারে যে হ্যাঁ আমার কাছে তো ভাই ভুয়ো, আমি তো বানিয়ে নিয়েছি ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, হ্যাঁ আমি তো অবৈধভাবে এসেছি, হ্যাঁ ভাই আমি তো তার টপকে এসেছি। এই যে বলার যে হিম্মত, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ক্রিমিনাল অফেন্স।
সেটার জন্য রাজ্য সরকারকেই ব্যবস্থা নিতে হয়। আর আমাদের রাজ্যে আপনারা কি দেখলেন, শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল যারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তৈরি করে দেয়, তারা হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সুপুত্র। এবং তাকে নিয়ে মমতা ব্যানার্জির সে কি গোটা ক্রিমিনাল হতে পারে, কিন্তু তারা তো তৃণমূল কংগ্রেসের ভোটার। তো এই যে ডিসক্রিমিনেট করা, এই ব্যাপারটা রাজ্য সরকার চাইলেই কিন্তু না করতেই পারে, চাইলেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা যায়, চাইলেই কিন্তু ইলিগাল যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে রয়েছে তাদেরকে রাজ্য সরকার চাইলে অনেক আগেই অ্যারেস্ট করাতে পারতেন, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারতেন। কারণ মমতা ব্যানার্জি তো নিজেই চাইতেন যে অবৈধরা যেন না থাকে, এরাই সিপিএম এর নাকি ভোটার। আজকে সেই ভোটারদেরকে নিয়ে মমতা ব্যানার্জি নিজের সরকারকে এনজয় করে চলেছেন এবং একবারের জন্য এটা ভাবছেন না যে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা পুলিশের ওপর থেকে সম্পূর্ণরূপে ভরসা উঠে গেছে, শেষ হয়ে গেছে। এখন মানুষ আর ভরসা করে না, পুলিশকেও ভরসা করে না। তো এটা তো দায়ী কে? রাজ্য সরকার খোদ। এবার আপনাদের বুঝতে হবে যে ইন্টেনশন কার ক্লিয়ার। এখানে আপনারা খুব ভালোই বুঝতে পারলেন যে এখানে না জাতি ম্যাটার করলো না কিছু ম্যাটার করলো, ম্যাটার করলো এটা যে সে ক্রিমিনাল, অর্থাৎ শিব দত্ত রায় ক্রিমিনাল, তো ভাই সে অ্যারেস্ট হবে। আর অ্যারেস্ট কে করবে? ডেফিনেটলি পুলিশ অ্যারেস্ট করবে। তো এই ব্যাপারটা আমাদের পশ্চিমবঙ্গে নেই। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেটুস অ্যাপটি ভারতের মধ্যে অতি দ্রুততার সাথে বাড়ছে, যেখানে অলরেডি 2 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে। লিংক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ডাউনলোড করুন মার্কেটুস অ্যাপ, ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।